কেউ কাউকে দেখতে পারে না এমন ভাব করলে হয়। ফরহাদ উল্টো দিকে হাঁটা শুরু করতে পারে। মনে হচ্ছে এটা সবচেয়ে ভালো বুদ্ধি। তাছাড়া আসমানের চিঠিটা পড়তে ইচ্ছা করছে। যত তাড়াতাড়ি হাসপাতালের বাইরে যাওয়া যাবে তত তাড়াতাড়ি চিঠিটা পড়া যাবে। ফরহাদ উল্টো দিকে হাঁটতে শুরু করলো। বারান্দার শেষ মাথায় নিশ্চয়ই সিঁড়ি বা লিফট আছে। তার পুরনো ছাই রঙের শার্টটা হাসপাতালে রয়ে গেছে। শার্ট দেখে নিশা বা তার বাবা ভ্রু কুচকাবেন নিশ্চয়ই। যা যা ইচ্ছা করুক, তাকে এই মুহূর্তে আসমানের চিঠি পড়তে হবে। চিঠি ব্যাপারটা খুব অদ্ভুত। যতক্ষণ পড়ানো হয় ততক্ষণ আঁকিবুকি টানা সামান্য একটা টুকরো কাগজ। পড়তে শুরু করলে একজন রক্ত মাংসের মানুষ মানুষের মতো সে রাগ করে, অভিমান করে। বাবু সাহেব, প্রচন্ড মাথা ধরা নিয়ে আপনার জন্য আজ চিঠি লিখলাম। সব মিলিয়ে 7টা চিঠি লেখা সহজ ব্যাপার না। শুধু এই চিঠিটাই সামান্য বড়, বাকি সবগুলো 2-1 লাইনের। এই চিঠি লিখতে লিখতে আমি মজার একটা জিনিস ঠিক করি। মজার জিনিসটা হচ্ছে তোমার জন্য একটা পরিস্থিতি তৈরি করা, যাতে তুমি শার্ট গায়ে দিয়ে যখন বাথরুম থেকে বের হবে তখন দেখবে আমি ঘুমিয়ে। এই ঘুম আসল ঘুম না, নকল ঘুম, অভিনয় ঘুম। আমাকে ঘুমন্ত দেখে তুমি কি করো তাই আমার দেখার ইচ্ছা। আমার ধারণা তুমি আমার পাশে বসবে এবং খুব সাবধানে, যাতে আমার ঘুম না ভাঙে এমন ভাবে কপালে হাত রাখবে, কিংবা মাথা নিচু করে ঝুঁকে এসে থাক, আর বাকিটা লিখলাম না, লজ্জা লাগছে। তুমি কি করবে তা নিয়ে আমি একটা বাজি ধরেছি, দেখি বাজিতে জিততে পারো কিনা। এই শোনো, আমি আর লিখতে পারছি না। প্রচন্ড মাথার যন্ত্রণা করছে। অনেক কিছু লেখার ছিল, ভুল বললাম, অনেক কিছু না। একটাই কথা বারবার নানান ভঙ্গিতে লেখার ইচ্ছা, আই লাভ ইউ, তাও লিখতে পারছি না। শরীর বিদ্রোহ করছে। ভালোবাসির সঙ্গে শুধু মন না, এখন শরীরও জড়িত। তুমি ভালো থেকো, এটি তোমার আসমানি। ফরহাদ আকাশের দিকে তাকালো। কি সুন্দর ঝকঝকে নীল আকাশ। সোহরাওয়ার্দী উদ্যানের সামনের গাছগুলোকে কি সুন্দর লাগছে। ফরহাদ আবার হাসপাতালে যাবে নাকি ভাবছে। আসমানির বাবা যা ভাবার ভাবুক, সে আসমানির হাত ধরে বসে থাকবে। উপায় নেই, আজ তাদের বাড়ি ছাড়তে হবে। রিয়েল এস্টেট কোম্পানির লোকজন অপেক্ষা করছে। জাহানারা মায়ের জন্য দোতলার একটা বড় ঘর ছেড়ে দিয়েছে। ঘরে খাট আছে, ড্রেসিং টেবিল আছে, 2টা চেয়ার টেবিল আছে, মেঝেতে কার্পেটও আছে। কার্পেট পুরনো হলেও পরিষ্কার। ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম। জাহানারা বলল, এসি লাগানো ঘর তোমাকে দিতে পারতাম না। একটা ঘর ছিল, এসি ঘর, কিন্তু অ্যাটাচ বাথরুম নেই। বাবা রাতে 3-4 বার বাথরুমে যায়, এই জন্য এই ঘর। ঘরের সঙ্গে বারান্দা আছে। বিকেলে বারান্দায় বসে চাটা খেতে পারবে। তোমার জামাইকে বলেছি সে তার অফিস থেকে একটা টিভি এনে লাগিয়ে দেবে। টিভির দরকার নেই। দরকার থাকবে না কেন, অবশ্যই দরকার আছে। মা শোনো, তুমি এমন মুখ করে কালো করে আছো কেন? ঘর পছন্দ হয়নি? ঘর খুব সুন্দর, বারান্দাটাও সুন্দর, তাহলে মুখ কালো কেন? গোষ্ঠী শুদ্ধ তোর এখানে থাকতে এসেছি ভাবতেই খারাপ লাগছে। মেয়ের বাড়িতে মা এসে থাকে না? তুমি তো সারা জীবনের জন্য থাকতে আসোনি। তাও ঠিক, অল্প কিছুদিন থাকবা। এই অল্প কিছুদিনের জন্যই তুই যা বাড়াবাড়ি করছিস, এজন্য খারাপ লাগছে। মঞ্জু বাড়ি ভাড়া করার জন্য যে কিরকম ছোটাছুটি করছে, হয়তো আজ সন্ধ্যাবেলা এসে বলবে বাড়ি ঠিক হয়ে গেছে, চলো। ছেলের যে স্বভাব, যদি একবার বলে চলো, আজ যেতে হবে। আরে বলুক, তারপর দেখা যাবে। মা শোনো, তোমার আর বাবার জন্য ঘরে খাবার দিয়ে যাব। খাবার ঘরে তোমাদের যেতে হবে না। মজিদের মা বলে একটা কাজের মেয়ে আছে, তোমাদের যখন যা দরকার হবে তাকে ডেকে বলবে। মজিদের মাকে চিনেছে তো? ওই যে উঁচুদা, ঠিক আছে না মা? হ্যাঁ ঠিক আছে। তোমার ঘন ঘন চা খাবার অভ্যাস। তোমাকে সকালবেলা 1 ফ্লাস্ক গরম চা দিয়ে যাব। ঘরের টি কাপ, চিনি, দুধ থাকবে। তোমার যখন যা প্রয়োজন বানিয়ে নেবে। ফরহাদ কোথায় থাকবে? একতলার ব্যবস্থা করেছে। বড় ভাইজান বলেছে সে থাকবে না, সে নাকি কোন এক বন্ধুর সঙ্গে থাকবে। মঞ্জু ভাইয়ের সঙ্গে তোমার দেখাই হয়নি। সে এখানে থাকবে কিনা তাও জানি না। বড় ভাইয়ের সঙ্গে যেটা খাট আছে সেই ঘরে তারা দুজনই থাকতে পারবে, কোনো সমস্যা হবে না।
মেয়ে তাদের যত্ন করছে, তাতে খুশি হওয়া উচিত। তিনি খুশি হতেন যদি জানতেন তার 2 ছেলে বাসা ভাড়া করবে। তিনি ভাড়া বাসায় উঠে যাবেন। মঞ্জু তাকে পরিষ্কার বলে দিয়েছে, পাগল হয়েছে মা, আমি বাড়া ভাড়া করবো কিভাবে? আমার আছে কি? তোমাকে যে মাসে 1,000 টাকা দিব এটাই বলেছি, এটাই আমার ফাইনাল কথা, সেটা দিব। তোমাদের একটা সুবিধা করে দিচ্ছি, আমার থাকার ব্যবস্থা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমার ব্যবস্থা আমি করে নেব। ফারহাদের সঙ্গে তিনি কথা বলেছেন। ফারহাদ মাথা নিচু করে বলেছে, দেখি কিছু একটা ব্যবস্থা করব। সে ব্যবস্থাটা কি সে বলতে পারছে না, ব্যবস্থাটা কবে হবে সেটা সম্পর্কেও কিছু বলছে না। ফরহাদের দৃষ্টি ভরসাহারা দৃষ্টি। তিনি ফরহাদকে মোটামুটি কঠিন গলায় বলেছেন, আমরা জামাইয়ের বাড়িতে কয়দিন পরে থাকবো? সহজ প্রশ্নের সহজ উত্তর হওয়া উচিত, সেই সহজ উত্তরটা সে দিচ্ছে না। এমন ভাব করছে যেন মায়ের কথা শুনতেই পাচ্ছে না। তুই কি আমাদের সঙ্গে থাকবি? নান্টু ভাইয়ের কাছে থাকবো। না, তুই অবশ্যই আমাদের সঙ্গে থাকবি। আমাদের কখন কি দরকার হয় এ বাড়িতে কাকে বলবো? বাকি জীবনটা তাকে কাটবে জামাইয়ের অন্ন খেয়ে। অতি দ্রুত তিনি কাজের বুয়ার স্তরে নেমে যাবেন। ফরহাদের বাবা হয়ে যাবে বিনা বেতনের মালিক। বাড়ির সামনে মাঠে কুপিয়ে গাছ পুঁতবে, ঝাঁঝু দিয়ে সকাল বিকাল গাছে পানি দেবে। জামাইয়ের গাড়ি এসে থামলে দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দেবে। নিজের অসহায় অবস্থা নিয়ে কারোর সঙ্গে আলাপ করবেন সে উপায় নেই। আগে যাবতীয় সমস্যা নিয়ে মেয়ের সঙ্গে কথা বলতেন, এখনকার সমস্যাটা তিনি কিছুতেই মেয়েকে জানাতে চাচ্ছেন না। মেয়ের সঙ্গে আলাপ করার প্রশ্নই ওঠে না। কখন কি বলেছে কি না বলেছে তাও জানে না। জাহানারার শাশুড়ি যখন বলবেন, বিআই সাহেব কেমন আছেন, তার উত্তরে সে হড়বড় করে বলল, গাছের কথা বলছেন? সব তুলে ফেলেছে, জায়গা পরিষ্কার। কি বলবে, 2 দিন আগে কত গাছ ছিল, কত ধরনের গাছ ছিল। 5টা লবঙ্গ চারা লাগিয়েছিলাম, তার মধ্যে 4টা বেঁচেছে, আর একটা বছর পার করতে পারলে বাঁচত, লবঙ্গ খাওয়াতাম। জাহানার শাশুড়ি বললেন, গাছের কথা না বিআই সাহেব, আপনার কথা জানতে চাচ্ছি। ফরহাদের বাবা হতভম্ব হয়ে বলল, আমার কি কথা? আপনি কেমন আছেন, শরীরটা কেমন? ফরহাদের বাবা এমন অদ্ভুতভাবে চারিদিকে তাকালো যেন এমন প্রশ্ন তাকে কেউ কখনো করেনি। রাহেলা বললেন, বিআই সাহেব, ওনাকে কোনো প্রশ্ন করা অর্থহীন। রাজ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করেন, সে জবাব দেবে। এই কথায় জাহানারার শাশুড়ি খুবই আনন্দ পেলেন। হেসে ভেঙে পড়ার মতো অবস্থা। হাসতে হাসতে বললেন, বিয়ান তো বড়ই রসিক। বিয়ান যে এত রসিক এটা তো জানতাম না। রাহেলা মোটেই রসিক না, রস করার মতো মনের অবস্থা তার এখন নেই। এ বাড়িতে পা দেওয়ার পর নানান ধরনের মিথ্যা কথা বলতে হচ্ছে। যেমন জাহানারার শাশুড়িকে বললেন, আমার 2 ছেলে, বুঝলেন বিয়ান, বাস্তব বুদ্ধি বলে কিচ্ছু নেই। কতবার বললাম রহমতুল্লাহ জায়গাটা কিনে রাখ, দেশের বাড়ির জমি জমা তো কোনো কাজে আসবে না, 7 ভূতে লুটে পুটে খাবে, সেসব বিক্রি করে এই জায়গাটা কিনে ফেল। ঢাকায় বাস করছিস, ঠিকানা লাগবে না। 2 ভাই বলে, বাদ দাও। বাদ দিয়ে অবস্থাটা দেখেন তো, একেবারে রাস্তায়। জাহানার শাশুড়ি বললেন, কি বলেন বিআই সাহেব, রাস্তায় হবে কেন, আমরা আছি কি জন্য? সেটা তো ঠিকই। ছোট ছেলে আমাকে কি বলে শুনুন। সে বলে, মা, মাসের এই ভাঙতি কিছু দিনের জন্য আর বাড়ি খুঁজে পাওয়া যাবে না। আমি হোটেলে একটা ঘর ভাড়া করে দিচ্ছি, তোমরা 2 বুড়ো বুড়ে হোটেলে থাকো। ও আল্লাহ, আমার বড় ছেলে দেখি তাতে সায় আছে, সেও বলে এটাই ভালো, হোটেলে থাকার অনেক মজা, চলো আমরা বাকি জীবনটা হোটেলে কাটিয়ে দিই। আমি তখন দিলাম ধমক, বললাম, তোরা আমাকে মেয়ের কাছে নিজে গিয়ে রাখ, আর তোরা নিজেরা হোটেলে ভাড়া করে থাক। সঙ্গে অবশ্যই তোর বাবাকে নিবি, সে হোটেলে টবের কাছে বানিয়ে দেবে। জাহানারা শাশুড়ি বললেন, বেয়ান সাহেব, আপনি এত মজা করে কথা বলেন, আপনার এই গুণের কথা তো আগে জানতাম না। আপনার ছেলেরা বাড়ি ভাড়া করলে আপনি থাকবেন আমার সঙ্গে, আমরা 2 বুড়ো বুড়ি পান জর্দা খাবো, গল্প করব, টিভিতে হিন্দি ছবি দেখব। বেয়ান, আপনি হিন্দি বোঝেন তো? রাহেলা জাহানারা শাশুড়ির কথায় স্বস্তি পেলেন। যাক, বুড়ি তার মিথ্যা কথাগুলো বিশ্বাস করেছে। এর দিয়ে মিথ্যা কথা জাহানারাকে বলা যাবে না। এই মেয়ের অনেক বুদ্ধি, মিথ্যা বললেই ধরা পড়তে হবে। তার ধারণা
জাহানারা যখন বলেছেন মঞ্জু বাড়ি ভাড়ার কথা ছোটাছুটি করছেন, তখনই মেয়ে বুঝে ফেলেছে মা মিথ্যা কথা বলছে। তবে তিনি তার মেয়ের উপর সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট। মেয়ে তাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারত, কিছুই জিজ্ঞেস করেনি। সে বলতে পারত, ভাইয়ের বিয়ে দিচ্ছ, কই আমি তো কিছু জানলাম না। আমি যখন রানীর সঙ্গে বিয়ের কথা বললাম তখন তো চুপ করে রইলে। মেয়েকে শুধু মনে পড়ে বিপদের সময়। সে কিন্তু এসব কিছুই বলেনি। দাদাজানের মৃত্যুর কারণে বিয়ে ভেঙে গেছে। সে ভাঙা বিয়ে আবার কবে জোড়া লাগবে সে ব্যাপারে সে কোনো কৌতূহল দেখায়নি। এখন দেখায়নি বলে যে কখনোই দেখাবে না এমন না। এমন এক সময় আসবে তখন সে জানতে চাইবে রাহেলা তখন কি বলবে। সব ঠিক করে রেখেছেন। তিনি বলবেন, ওই বিয়ে হবে না, তোর ভাইয়ের বিয়ের দায়িত্ব আমি তোর হাতে দিলাম, মা তুই ব্যবস্থা কর। এটা বলতে তার কোনো অসুবিধা নেই, কারণ তিনি জানেন বিয়ের দিন বিয়ে ভেঙে গেলে সে বিয়ে আর হয় না। এটা যে তিনি একা জানেন তা না, সবাই জানে। তার উপর খবর পাওয়া গেছে মেয়েটা ভয়ঙ্কর অসুস্থ, চিকিৎসার জন্য হাসপাতালে আছে। এমন অবস্থা যে দেশের চিকিৎসা হচ্ছে না, বিদেশ যেতে হচ্ছে। তড়িঘড়ি করে যে বিয়ে হচ্ছিল এজন্যই হচ্ছিল। লোক গোপন করে মেয়ে পার, ধর্মের কল বাতাসে নড়ে, বাতাস না থাকলে আপনি আপনি নড়ে। আল্লাহর ইশারায় বিয়ে ভেঙে গেল, কাউকে কিছুই করতে হলো না, বলতেও হলো না। রানী মেয়েটিকে আগে যেমন সুন্দর দেখেছিল এখন তার চেয়েও বেশি সুন্দর লাগছে। বিয়ের কথাবার্তা শুরু হলে মেয়েরা সুন্দর হতে থাকে। সবচেয়ে বেশি সুন্দর হয় গায়ে হলুদের দিন। বিয়ের রাত থেকে তাদের সৌন্দর্য কমতে শুরু করে, এটাই হলো সাধারণ কথা। বিয়ের কথা শুরু হয়েছে বলে সে সুন্দর হচ্ছে, এ বিষয়ে তিনি নিশ্চিত। এ বাড়িতে এসেই রানীকে একটা শাড়ি দিয়েছেন। মুরব্বীরা বেড়াতে এলে কাপড় চোপড় মিষ্টি নিয়ে আসে, সেভাবে আনা। তবে শাড়িটা নিয়ে তার মনে সামান্য খুঁতখুঁত আছে, কারণ এই শাড়ি ফরহাদ তার বউয়ের জন্য কিনে এনেছিল, সুন্দর করে প্যাকেট করা। ফরহাদকে জিজ্ঞেস না করে দিয়েছেন। ফরহাদের এসব মনে থাকবে না, এখন তার মাথা কুত্তা পাগলের অবস্থা। রানী শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে অবাক হয়ে বলল, শাড়ি কেন? তিনি মধুর ভঙ্গিতে বললেন, তোমাকে কখনো কিছু দেয়া হয় না, কিছু দিতে ইচ্ছা করে। ফরহাদকে বললেন একটা শাড়ি কিনে দিতে, সে নিজেই পছন্দ করে কিনে এনেছে। বুঝতে পারছি না তোমার পছন্দ হবে কিনা। রানী লজ্জিত ভঙ্গিতে বলল, নতুন শাড়ি পরতে আমার সবসময় ভালো লাগে। রাহেলা বললেন, শাড়ি হাতে নিয়ে বোঝা যায় না সুন্দর নাকি অসুন্দর, শাড়ির সুন্দর শরীরে। শাড়িটা পরে আসো মা, লাল ব্লাউজ আছে না? লাল ব্লাউজ যে কোনো শাড়ির সঙ্গে মানে, লাল ব্লাউজ দিয়ে শাড়িটা পরো, দেখি তোমাকে মানায় কিনা। রানী লজ্জিত ভঙ্গিতে বলল, আমি আসছি বলেই আনন্দিত ভঙ্গিতে বেরিয়ে গেল। রাহেলা মেয়েটাকে শাড়ি পরে আসতে বলেছেন, কারণ নতুন শাড়ি পরলে সবাই জানতে চাইবে শাড়িটা কোত্থেকে এসেছে। এটা সবার জানা দরকার। কেউ যেন মনে না করেন তিনি আশ্রিতা হিসেবে মেয়ের বাড়িতে উঠেছেন। এতে তার যেমন অপমান, তার মেয়ের অপমান। তিনি যতদিন থাকবেন খরচপাতি করে থাকবেন, এমন ভাবে খরচ করবেন যেন সেটা সবার চোখে পড়ে। কাল পরশু বিশাল একটা কাতল মাছ কিনে আনবেন। রানীকে তিনি শাড়ি দিয়েছেন অনেক বিচার বিবেচনা করে। শুধু শাড়িটা কিনেছে ফরহাদ এই কথাটা না বললে ভালো হতো। রানী যদি কোনোদিন ফরহাদকে কিছু জিজ্ঞেস করে তাহলে সমস্যা হবে। আজকালকার মেয়ে অকারণে কথা বলবে, এদের স্বভাবই এমন। ফরহাদকে দেখে হয়তো বলে বুঝতে পারে, আপনি তো ভালো শাড়ি চেনেন, রংটা আমার খুব পছন্দ হয়েছে। আর ফরহাদ এমন গাধা, এ কোনো রকম কথা বলবে না, সঙ্গে সঙ্গে বলবে, কই আমি তো কোনো শাড়ি কিনিনি। রাহেলা অনেকক্ষণ অপেক্ষা করলেন, রানীর শাড়ি পরে এসে তাকে সালাম করবেন। তিনি বিস্মিত হয়ে লক্ষ্য করলেন মেয়েটা এলো না। বাড়ির পেছনে কোর্ট কেটে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। তিনি বারান্দা থেকে দাঁড়িয়ে দেখলেন রানী ব্যাডমিন্টন খেলছে। তাকে দেখে লজ্জা পাবার মতো ভাবও করলেন না। রানীর সঙ্গে লম্বা মতো যে মেয়েটি খেলছে তাকে তিনি চিনতে পারলেন না। এদের কোনো আত্মীয় স্বজন হবে। এখন এবারের সবাইকে চিনে রাখা দরকার, তাদের আচার আচরণ বিশ্লেষণ করতে হবে। সবার মন জুগিয়ে এমন ভাবে চলতে হবে যেন কেউ বুঝতে না পারে তিনি সবার মন জুগিয়ে চলছেন। একবার বুঝে ফেললে সর্বনাশ। আশ্রিতের জীবন ভয়াবহ জীবন। এই জীবন সহনীয় করার কোনো ব্যবস্থা নেই।
নিজেকে এই পরিবারের কাছে অতি প্রয়োজনীয় করে তুলতে পারলে জীবনযাত্রা সহজ হবে, কিন্তু এমন সম্ভাবনা একেবারেই নেই। রাতে জামাইয়ের সঙ্গে রাহেলার দেখা হলো। জামাই বিনয়ের কাছাকাছি হয়ে বলল, সাভারে গিয়েছিলাম, এই কিছুক্ষণ আগে ফিরেছি। আম্মা, খাওয়া দাওয়া করেছেন? রাহেলা বললেন, জি বাবা, খেয়েছি। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। না বাবা, অসুবিধা কি হবে? আমাদের মানুষ বেশি, অসুবিধা হবে। সবার রুচির দিকে লক্ষ্য রেখে তো রান্না করা সম্ভব না, এজন্য বলে দেওয়া আছে, দিনে মাছ, রাতে মাংস। বাবা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর কয়েকটা দিনের তো ব্যাপার। মঞ্জু একটা বাড়ি ঠিকঠাক করে ফেলেছে, বাথরুমে কিছু কাজ করবার জন্য 3-4 দিন নাকি লাগবে। 3-4 দিন লাগুক বা 3 মাস লাগুক। আম্মা, এটা আপনার নিজের বাড়ি। জাহানারা মোবাইলে বলেছিল অফিসে টিভি টানতে, সাভার থেকে এসেছি মা, ভুলে গেছি। কাল সকাল অফিসে গিয়ে টিভি বাড়িতে পাঠিয়ে দিব। বাবা, তুমি ব্যস্ত হও না, এটা কি আর টিভি রাখার বয়স? আল্লাহ আল্লাহ করে দিন পার করা। তুমি পরিশ্রম করে এসেছো, যাও হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো। জামাইয়ের কাছ থেকে এর যে ভালো ব্যবহার তিনি আশাও করেননি। ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে তিনি জানেন না। ভবিষ্যৎ খুব সুখের তা মনে হয় না। স্ত্রীর ভবিষ্যৎ স্বামীর সঙ্গে যুক্ত। যেখানে স্বামী থেকেও নেই সেখানে ভবিষ্যৎ কি? রাত 10টার দিকে জাহানারা পান্ডা নিয়ে উপস্থিত হলো। রাহেলা বললেন, খাওয়া দাওয়া করেছিস? জাহানারা বসতে বসতে বলল, না, আমার খেতে বসতে বসতে রাত 12টা বাজবে। রাহেলা পান মুখে দিতে দিতে বললেন, দুপুরের পর থেকে তোর বাবার সঙ্গে দেখা হয়নি, সে আছে কোথায় জানিস? টিভি দেখছেন। জামাইয়ের বাড়িতে এসে তুই টিভি দেখে? এসে ঘুমোতে বল। একতলায় ভাইদের জন্য যে ঘরটা রেখেছি বাবা বলেছেন সেখানে থাকবেন। রাহেলা আটকে উঠে বললেন, কি সর্বনাশের কথা, লোকজন কি বলবে? আমি এক ঘরে সে আরেক ঘরে, বুড়োকে এক্ষুনি আসতে বল, তোর বাবা বড় যন্ত্রণা করছে। জাহানারা শান্ত গলায় বলল, বাবা যেখানে থাকতে চাচ্ছেন সেখানে থাকুক, লোকজন কি বলবে এটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। এবারের লোকজন এত মাথা ঘামায় না। তাই বলে স্বামী স্ত্রী দুজন আলাদা ঘুমোচ্ছে এটা তাদের চোখে পড়বে না? সবার চোখে পড়বে। কার চোখে কি পড়ছে এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? তুমি থাকো তোমার মতো। রাহেলা বললেন, তুই এত রাগি রাগি গলায় কথা বলছিস কেন? ঘটনা কি? এ বাড়িতে পা দেওয়ার পর থেকে তুমি ক্রমাগত মিথ্যা কথা বলে যাচ্ছ, এই জন্য রাগ লাগছে। কোন মিথ্যা কথা বললাম? এই যে বলছো বাড়ি ভাড়া হয়েছে, বাথরুম ঠিক হয়নি বলে যেতে পারছো না, ভাইয়া তোমাদের হোটেল রুম ভাড়া করে দিতে যাচ্ছিল। আসল ব্যাপারটা আমি জানি, ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। যেখানে তার চাকরি পর্যন্ত নেই সেখানে উদ্ভট কথাবার্তা বলার কি দরকার? তারপর হুট করে তুমি রানীকে শাড়ি দিলে কেন? আমার তো মনে হয় এই শাড়ি তুমি নিজে কিনোনি, ভাইয়া তার বিয়ের জন্য কয়েকটা শাড়ি কিনেছিল, তার থেকে একটা দিয়ে দিয়েছ। যদি দিয়েও থাকি তাহলে দোষ কি? দোষ আছে। যখন তোমাকে বলেছিলাম রানীর সঙ্গে ভাইয়ার বিয়ের ব্যবস্থা করে দাও, তখন পা ভারী হয়ে গিয়েছিল। এক পরিবারে বিয়ে, নতুন আত্মীয় হবে না, কত রকম কথা। আজ যখন দেখছো 7 হাত পানির নিচে চলে গেছো, তখন রাতারাতি শাড়ি? শাড়িটা আমি আদর করে দিয়েছি, বিয়ের ব্যাপার আমার মাথার মধ্যে নেই। আদর করে তুমি কিছুই দাওনি, এত আদর মা তোমার মধ্যে নেই। তোমার মাথায় সবসময় নানান রকমের পরিকল্পনা থাকে, এখানে আমাকে না জানিয়ে কোনো পরিকল্পনা করবে না। রানীর সঙ্গে ভাইয়ার বিয়ে নিয়ে কোনো কথা বলবে না। তার বিয়ে মোটামুটি পাকা হয়ে গেছে, পাকা কথাও হয়ে গেছে। এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে পাঞ্চিনি হবে। ছেলে ব্যাংকার, মেয়ে দেখে পছন্দ করেছে। রাহেলা ক্ষীণস্বরে বললেন, ফরহাদের ব্যাপারে তোদের আগ্রহ নেই? জাহানারা বিরক্ত গলায় বলল, তোমার যত বয়স হচ্ছে তত কি বুদ্ধিশুদ্ধি কমে যাচ্ছে? যে বিয়ে ছিলে করতেই যাচ্ছিল, কোনো একটা সমস্যায় হঠাৎ বিয়ে পাল্টে গেছে, তারিখ পাল্টেছে মাত্র, তার ব্যাপারে আগ্রহ কেন থাকবে? বাজারে কি ছেলে কম পড়েছে? ফরহাদের বিয়েটা তো আর হচ্ছে না, ওই প্রসঙ্গ নিয়ে আমি আর কোনো কথা বলতে যাচ্ছি না। তুমি এখন এসো, আমার সঙ্গে এসো। কোথায় যাব? আমার শাশুড়ি তোমাকে ডেকেছেন। এত রাতে কি ব্যাপার? এবারের লোকজন কেউ রাত 1টার আগে ঘুমোতে চায় না, কাজেই তাদের হিসেবে রাত হয়নি। আমার শাশুড়ির কাছে প্রতি বৃহস্পতিবার রাতে আক্তারি খাদেম নামে এক মহিলা আসেন। তিনি ধর্ম নিয়ে কথা বলেন, জিকির করেন। আমার শাশুড়ি ওই মহিলার খুব ভক্ত। আমি তো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি,
বেশিক্ষণ থাকার দরকার নেই, ওনার সঙ্গে দেখা করে চলে এসো। রাহেলা বিছানা থেকে উঠতে উঠতে কোমল